প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। দিনাজপুর বোর্ড 2025-এর সি প্রোগ্রামিং অংশের প্রশ্নটি সমাধান করব। এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম যে 7 নং প্রশ্নটি সেটি আমরা সমাধান করছি। দুটো দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্প 1, এ বি ও সি 3 বন্ধু, তাদের বয়স যথাক্রমে 25, 27 ও 26 বছর। দৃশ্যকল্প 2 এ লেখা আছে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, সেখানে অ্যান্সার হিসেবে 7 দেওয়া হয়েছে এবং সাম অফ দ্য সিরিজ ফলাফল দেখাচ্ছে 28। আমরা এই দুটো প্রশ্নের জন্য অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম লিখব যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ক এবং খ নম্বর সহ প্রত্যেকটি প্রশ্ন আমরা সমাধান করছি। তোমাদেরকে শেষ পর্যন্ত থাকার বিশেষ অনুরোধ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। প্রথম যে প্রশ্নটি সেটা হলো কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ, অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষায় কতগুলো নিজস্ব শব্দ আছে যে শব্দগুলো প্রোগ্রাম রচনার কাজে ব্যবহৃত হয়, সেই শব্দগুলোকে মূলত রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড বলা হয়। খ নং প্রশ্নে দেওয়া আছে ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো। আমরা চলক কাকে বলে জানি। প্রোগ্রাম যখন লেখা হয় তখন প্রোগ্রামের জন্য যে ডেটাগুলো ব্যবহৃত হবে সেই ডেটাগুলো মেমোরিতে সরাসরি না রেখে একটি নির্দিষ্ট নাম দিয়ে সেই নামের অধীনে ডেটাগুলোকে রাখা হয়। যে নাম দিয়ে ডাটাগুলোকে সংরক্ষণ করা হয় সে নামটিকে মূলত চলক বলা হয়। আর সে চলক হিসেবে আমরা কি কি নাম ব্যবহার করতে পারবো, নামের ধরনগুলো কেমন হবে, এ নিয়ে আজকের খ নং প্রশ্নের সমাধান। চলকের নামে কেবল বর্ণ, অঙ্ক এবং আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করতে হয় বা করা যায়। আমরা চলকের নাম লিখতে গিয়ে ইংরেজি অ্যালফাবেট ব্যবহার করতে পারবো কিংবা বাংলা গাণিতিক যে কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো কিংবা বিশেষ চিহ্ন হিসেবে শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। একই ফাংশনে একই নামে একাধিক চলক ঘোষণা করা যায় না, অর্থাৎ 3টি সংখ্যা যদি হয় তাহলে একটি হবে এক্স, একটি হবে ওয়াই, একটি হবে জেড। তিনোটাই কিন্তু এক্স অথবা তিনোটা ওয়াই, তিনোটা জেড হতে পারে না। চলকের নামের মাঝে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। যদি রোল নাম্বার এই কথাটি লিখি চলক হিসেবে তখন রোল এবং নাম্বারের মাঝখানে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। চলকের নামের প্রথম অক্ষরটি অঙ্ক দিয়ে শুরু হতে পারে না, অর্থাৎ চলকের নামের প্রথম অংশটি অবশ্যই বা প্রথম অক্ষরটি অবশ্যই বর্ণ দিয়ে শুরু হবে, অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। যেমন উদাহরণ হিসেবে আমরা লিখেছি ক্লাস রোল 12, এখানে এই 12 এটি হলো সংখ্যা বা অঙ্ক, এই অঙ্ক কিন্তু শুরুতেই লেখা যায় না। আবার আরেকটি উদাহরণ তোমাদেরকে 2 নম্বরের সাথে মিলিয়ে দিয়েছি, সেটি হলো 3 নম্বর। চলকের নামের মাঝে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। এই যে রোল এবং ক্লাস এই দুটোর মাঝখানে কিন্তু উপরে স্পেস দেখালো, নিচে কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে। দ্যাট মিন্স এই দুটো শব্দের মাঝখানে কোনো গ্যাপ বা ফাঁকা স্থান নাই, মূলত একটি আন্ডারস্কোর ব্যবহার করে এই ফাঁকা স্থানটাকে আবার ফিল আপ করে দেওয়া হয়েছে, কিন্তু আবার দুটো ওয়ার্ড আলাদা করে স্পষ্ট করে বোঝা যাচ্ছে। এরকম চলকের মাঝে কোনো ফাঁকা স্থান রাখা যায় না, তবে বিশেষ চিহ্ন ব্যবহার করা যায়। আর চলকের নাম সবসময় বর্ণ দিয়ে শুরু হয়। এই যে সি, এটি একটি লেটার বা বর্ণ, এভাবে চলকের নাম ঘোষণা করতে হয়। গ নং প্রশ্নটি আমরা সমাধান করব। দৃশ্যকল্প 1 অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। এখন তিনজনের বয়স 25, 27 এবং 26 বছর দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে কার বয়স বেশি সেটি নির্ণয় করার জন্য অ্যালগরিদম লিখতে। শিক্ষার্থীরা, অ্যালগরিদম লেখার জন্য আমাদেরকে অবশ্যই ফ্লোচার্টের সাহায্য নিতে হবে। ফ্লোচার্ট হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগরিদম। একটা অ্যালগরিদমের যে চিত্রভিত্তিক উপস্থাপনা তাকে মূলত ফ্লোচার্ট বলা হয়। তো অ্যালগরিদম বোঝা একটু সহজ, তাই আমরা ফ্লোচার্টের মাধ্যমে চিত্রাকারে পুরো সমস্যাটিকে যখন সমাধান করি তখন তাকে ফ্লোচার্ট বলা হয়। এই ক্লাসটি যদি কোনো শিক্ষার্থী তোমাদের নতুন হয়ে থাকে, দিস ইজ ইয়োর ফার্স্ট ক্লাস, ডাজন্ট ম্যাটার, এতে কোনো সমস্যা নাই, তুমি বুঝবে কিভাবে ফ্লোচার্ট আঁকা হয়। ফ্লোচার্টে কয়েকটি জ্যামিতিক প্রতীক ব্যবহার করা হয়। প্রথম যে প্রতীকটি আমরা ব্যবহার করি প্রোগ্রাম স্টার্ট করার জন্য, সেই প্রতীকের নামটি একটি ওভাল শেপ বা ডিম্বাকার প্রতীক এবং তার মধ্যে লেখা হয় স্টার্ট বা শুরু। তাহলে এই ওভাল শেপের মধ্যে লেখা হবে স্টার্ট, এটি প্রথম প্রতীক এবং এটিকে আমরা 1 নম্বর প্রতীক হিসেবে এখানে সংজ্ঞায়িত করছি বা ফ্লোচার্টের 1 নম্বর ধাপ হিসেবে সংজ্ঞায়িত করি। এরপর প্রত্যেকটা প্রোগ্রামে ইনপুট নেওয়ার প্রয়োজন হয়, অথবা যদি ইনপুট হিসেবে কোনো মান দেয়া থাকে যেগুলো প্রোগ্রামে ব্যবহার করা হবে সেগুলোকে আমরা এভাবে
অ্যাসাইন করে দিতে পারি। আমরা লিখে দিয়েছি লেট এ ইকুয়াল টু 25, বি ইকুয়াল টু 27, সি ইকুয়াল টু 26। অর্থাৎ এখানে প্রথম জনের বয়স 25 বছর, দ্বিতীয় জনের বয়স 27 বছর এবং তৃতীয় জনের বয়স 26 ইয়ার্স। সে কারণে আমরা এখানে এ দিয়ে, বি দিয়ে এবং সি দিয়ে তিনটা মান ধরে নিয়েছি। যদি এগুলো ইনপুট হতো তখন লিখতাম ইনপুট এ বি সি, তখন এ বি এবং সি এর জন্য ইচ্ছামতো মান দেয়া যেত কিবোর্ড থেকে, কিন্তু এখানে পরীক্ষার প্রশ্নেই মান দেওয়া আছে, সেজন্য আমরা ইনপুট না লিখে লিখেছি লেট। এবং এই যে বক্সের মধ্যে এই তথ্যগুলোকে রেখেছি সেটা একটি রেক্ট্যাঙ্গুলার বক্স বা আয়তাকার একটি বক্স, যেখানে কোনো মান অ্যাসাইন করা হয় বা মান নির্ধারণ করে দেওয়া হয়। আর যদি ইনপুট নেওয়া হতো তখন আমরা এখানে সামুদ্রিক আকৃতির বা প্যারালেলোগ্রাম শেপ ড্র করতাম। প্রোগ্রাম তাহলে দ্বিতীয় ধাপে আমরা মান নিয়েছি, তাই এটিকে 2 দ্বারা সংজ্ঞায়িত করেছি বা 2 দিয়ে একটি মার্কিং করা হয়েছে। তৃতীয় ধাপে এসে আমরা কি করব, শর্তগুলো লিখব। যদি কোন সংখ্যা বড় সেটি খুঁজে বের করার জন্য প্রোগ্রাম ইফ কিওয়ার্ডটি ব্যবহার করবে। ইফ দ্বারা একটি শর্ত শুরু হয়, ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি এর মান বি এর মানের থেকে বড় হয়, অ্যান্ড এখানে দুটো এম্পারসেন্ট বা এবং চিহ্ন দেওয়া হয়েছে। এই অ্যান্ড চিহ্ন দ্বারা মূলত অ্যান্ড গেটকে নির্দেশ করা হয়, সেটি বোঝায় এর মান বি এর থেকে বড় হতে হবে এবং এর মান সি এর তুলনায়ও বড় হতে হবে। দ্যাট মিন্স এর মান উভয় দিকেই বড়, এর তুলনায়ও বড়, বি এর তুলনায়ও বড়, সি এর তুলনায়ও বড়। যখন এই দুটো শর্ত সত্য হবে, অর্থাৎ এর মান সবচেয়ে বড় হবে, তখন আমরা একটি ফলাফল প্রিন্ট করব। তাহলে এই 3 নং ধাপ, এটি হচ্ছে স্টেপ 3। 3 নম্বর ধাপে যে শর্তগুলো দেওয়া হয়েছে, দুটো শর্ত একসাথে ম্যাচ করতে হবে, অর্থাৎ এর মান বি এর থেকেও বড়, এর মান সি এর থেকেও বড়। তখন আমরা আরেকটি ধাপে চলে যাব, ইয়েস লিখে, কন্ডিশন সত্য হচ্ছে তাই আমরা ইয়েস লিখে চলে যাব আরেকটি ধাপে। সেই ধাপে আমরা বলবো প্রিন্ট এ ইজ দ্য ওল্ডেস্ট, তুমি প্রিন্ট করো এ সবচেয়ে বড় সংখ্যা বা এ সবচেয়ে বয়সে বড়, ওল্ডেস্ট। আর যদি মিথ্যে হয় তখন আমরা চলে আসব নো লিখে আরেকটি ধাপে। তাহলে 3 নং থেকে আমরা যেতে পারি 4 নংয়ে, অথবা মিথ্যে হলে আমরা আসতে পারি 5 নং ধাপে। 5 নং ধাপে কী লেখা আছে, আরেকটি শর্ত। সেখানে যেহেতু এ বড় পাওয়া যায়নি, তখন আমরা এ কে বাদ রেখে এখন বি এবং সি এর মধ্যে একটি তুলনা করব। বি ইজ গ্রেটার দেন সি, বি এর মান সি এর তুলনায় সত্য কিনা। যদি সত্য হয় তাহলে বি এর পক্ষে একটি মেসেজ যাবে, ইয়েস, সত্য হওয়া মানে ইয়েস। যদি বি এর মান বড় হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, বি ইজ দ্য ওল্ডেস্ট, বি সবচেয়ে বেশি বয়স্ক, এটি প্রিন্ট করতে পারি। যদি এমন দেখা যায় যে বি এর মান বড় নয়, যেমন আমাদের প্রোগ্রামে কিন্তু বি এর মান সবচেয়ে বড়, তাই আমরা বি ইজ দ্য ওল্ডেস্ট লিখেই কিন্তু ফলাফলের দিকে চলে যেতে পারতাম। কিন্তু আমরা 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য আমরা আরেকটি শর্ত আছে, সেটি হচ্ছে নো হলে তখন কি হতো ফলাফল, সেটিও আমরা একই সাথে দেখিয়ে দিচ্ছি। যদি বি এর মান বড় না হতো তখন বাই ডিফল্ট এও চেক হয়ে গেছে, বড় হয়নি, বিও চেক হয়ে গেল, বড় হয়নি, তখন সি বড়, সি ইজ দ্য ওল্ডেস্ট এই কথাটি লিখে দিতে আমরা পারবো কোনো প্রকার শর্ত প্রয়োগ না করে। সবশেষে এই যে 3টি ফলাফল, সম্ভাব্য ফলাফল এ ইজ দ্য ওল্ডেস্ট অথবা বি ইজ দ্য ওল্ডেস্ট অথবা সি ইজ দ্য ওল্ডেস্ট, যে কোনো একটি ফলাফল আসবে, সে ফলাফলটাকে আমরা এরকম একটি বৃত্তাকার শেপের মাধ্যমে কানেক্ট করব এবং এই শেপটিকে কানেক্টর বলা হয়। আর যেখানে এ ইজ দ্য ওল্ডেস্ট, বি ইজ দ্য ওল্ডেস্ট, সি ইজ দ্য ওল্ডেস্ট লেখা হয়েছে, এগুলোকে প্রোগ্রামের আউটপুট বলা হয়। এই আউটপুট লেখার জন্য আমরা প্যারালেলোগ্রাম বা সামুদ্রিক আকৃতির প্রতীক ব্যবহার করব। 2 বা ততোধিক ধাপকে যুক্ত করার জন্য আমরা কানেক্টর বা সার্কুলার শেপ ব্যবহার করি। আর সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা এরকম ডায়মন্ড শেপ ব্যবহার করি বা রম্বস আকৃতির প্রতীক ব্যবহার করি। সবশেষে আমরা অ্যান্ড লিখে দিব। তাহলে এইভাবে আমরা একটি ফ্লো চার্ট এঁকে ফেলব সবার আগে খাতার ব্যাক পেজে। তারপর আমাদেরকে অ্যান্সার করতে বলা হচ্ছে এটার আলোকে অ্যালগোরিদম। আমরা অ্যালগোরিদমটা কিভাবে লিখব, অ্যালগোরিদম আমরা সবার আগে লিখি ধাপ 1। স্টেপ বাই স্টেপ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগোরিদম, ফ্লো চার্ট ইজ কল্ড অ্যালগোরিদম। যে আমরা ফ্লো চার্ট পেয়েছি সেই ফ্লো চার্টকে যখন আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যখন লিখব তখন তাকে অ্যালগোরিদম বলা হয়। অ্যালগোরিদমের ধাপ 1 আমরা কি লিখি, প্রোগ্রাম শুরু করি, যেটি ফ্লো চার্টের মধ্যে ছিল স্টার্ট। কি ছিল, স্টার্ট মানে শুরু করা, তাই আমরা লিখছি ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। এরপর 1 নং ধাপ থেকে আমরা এসেছিলাম 2 নং ধাপে। 2 নং ধাপে লেখা আছে a = 25, b = 27, c = 26।
এই মানগুলো আমরা ধরে নিয়েছিলাম, সেটিকে আমরা ধাপ 2-এ লিখব। ধরি a = 25, b = 27, c = 26। তাহলে এটি 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপের যে ফ্লো চার্টে যে বক্তব্যগুলো ছিল সেগুলোকে আমরা এখানে অ্যালগরিদমে ধাপে ধাপে বর্ণনা আকারে লিখে দিয়েছি। এই ধাপ থেকে আমরা আসছিলাম 3 নং ধাপে। 3 নং ধাপে একটি কি শেপ, ডায়মন্ড শেপ বা রম্বস আকৃতির প্রতীকের মধ্যে আমরা দুটো শর্ত প্রয়োগ করেছি, a is greater than b কিনা এবং a is greater than c কিনা। তোমাদেরকে আবারও বলছি, এই দুটো অ্যান্ড অপারেটর দ্বারা লজিক্যাল অ্যান্ড গেট নির্দেশ করে। এর অর্থ হলো এর মান বি এর তুলনায়ও বড় হতে হবে এবং এর মান সি এর তুলনায়ও বড় হতে হবে। তখন এই শর্তগুলো সত্য হওয়া মানে ফাইনালি এ বড় হওয়া বোঝায়। যদি এর মান বি এর থেকেও বড়, এর মান সির থেকেও বড়, তখন এ বড় বোঝায়। তখন এই কন্ডিশনটি সত্য হলে বা এই দুটো কন্ডিশন একসাথে সত্য হলে তখন আমরা ইয়েস লিখে এই পাশে লিখে দিব প্রিন্ট এ ইজ ওল্ডেস্ট বা এ ইজ দ্য ওল্ডেস্ট, এই কথা লিখে দিব। আর যদি তাহলে 3 নং ধাপ সত্য হলে আমরা 4-এ আসি। আর যদি 3 নং ধাপের এক অংশ সত্য আর এক অংশ মিথ্যে, এর মান বি এর তুলনায় বড় আবার সি এর তুলনায় ছোট হয়ে গেল, তখন এই দুটো কন্ডিশন একসাথে ম্যাচ করে না, তখন আমাদেরকে চলে আসতে হবে পরবর্তী ধাপ, সেটি হলো 5 নং। তাহলে 3 নং সত্য হলে 4 নংয়ে যাচ্ছি আর মিথ্যে হলে 5 নংয়ে যাচ্ছি। এই কথাটি আমরা ধাপ 3-এ লিখে দিয়েছি এখানে। ধাপ 3, যদি a is greater than b and a is greater than c সত্য হয় তাহলে 4 নং ধাপ। তাহলে ইয়েস হলে, এই যে ইয়েস, এই কন্ডিশনটি যদি ইয়েস হয় তখন আমরা 4 নং ধাপে আসি, অন্যথায় বা নো হলে তখন আমরা 5 নং ধাপে ফিরে আসি। এই কথাটি আমরা 3 নং ধাপে লিখে দিব। এবার 4 নং ধাপে আসব। 4 নং ধাপে আমরা কি লিখেছি, ইমিডিয়েট যেহেতু বলেছিলাম আমরা 4 এবং 5-এর বক্তব্য, তাই 4 নং ধাপে কি আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এ ইজ দ্য ওল্ডেস্ট ছাপায়, এটি আমাদের 4 নং ধাপে লেখা থাকবে, এটি একটি ফলাফল। আর 5 নং ধাপ আমরা বলেছিলাম সত্য হলে 4 নং ধাপ আর অন্যথায় বা মিথ্যে হলে তখন 5 নং ধাপে যেতে হবে। 5 নং ধাপে কি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, ইফ বি ইজ গ্রেটার দেন সি। 5 নং ধাপের এই শর্তটি সত্য হলো আমরা একটা ফলাফল প্রিন্ট করব, মিথ্যে হলো আরেকটি ফলাফল প্রিন্ট করব। তাহলে 5 নং ধাপে আমরা লিখব যদি বি ইজ গ্রেটার দেন সি সত্য হয় তাহলে 6 নং ধাপে যাব। এটা যদি ইয়েস হয় তাহলে এখানে ইয়েস লিখে 6 নং ধাপে আমরা আসব। বি এর মান যদি বড় হয়, কার তুলনায়, সি এর তুলনায় যদি বি এর মান বড় হয় তখন আমরা ইয়েস লিখে ফলাফল বি এর সপক্ষে লিখব, বি ইজ দ্য ওল্ডেস্ট, এই কথাটি আমরা লিখে দিব। আর যদি বি এর মান আসলে বড় না হয়, বি এর মান ছোট এবং সি এর মান বড়, তাহলে এই কন্ডিশন মিথ্যে। মিথ্যে মানে হলো নো। নো লিখে আমরা 7 নং ধাপে যাব। 7 নং ধাপে কি লিখে দিব, আমরা 6 নংয়ের পরে 7 নংয়ে আমরা লিখে দিচ্ছি প্রিন্ট সি ইজ দ্য ওল্ডেস্ট অথবা সি ইজ ওল্ডেস্ট, এটি হলো আমাদের 7 নং ধাপের বক্তব্য। তাহলে 5 যদি সত্য হয় আমরা 6-এ যাই, মিথ্যে হলে 7-এ যাই, সে কথাটি এখানে লেখা হয়েছে। যদি বি ইজ গ্রেটার দেন সি সত্য হয় তাহলে 6 নং ধাপ, অন্যথায় 7 নং ধাপে যায়। 7 নং ধাপে এবং 6 নং ধাপের কথাগুলো আমরা লিখে দিব। যেহেতু আমাদের ফ্লো চার্টে 1 2 3 4 5 পর্যন্ত লেখা হয়েছে, তাহলে এরপর আমরা বলেছি 6 এবং 7 নংয়ের কথা, তাই 6 নং ধাপে আমরা লিখে দিব। 6 নং ধাপে কি লেখা আছে, বি ইজ ওল্ডেস্ট, এই কথাই আমরা ছাপিয়ে দিব, বি ইজ দ্য ওল্ডেস্ট ছাপাই। 7 নং ধাপে আমরা সর্বশেষ কোনো শর্ত যদি ম্যাচ না করে তখন বাই ডিফল্ট বা সাধারণভাবে সেই 7 নং ধাপে চলে আসবে। 7 নং ধাপে কোনো প্রকার শর্ত ছাড়াই লেখা থাকবে প্রিন্ট সি ইজ দ্য ওল্ডেস্ট, সি ইজ দ্য ওল্ডেস্ট, এটি হলো 7 নং ধাপ। সবশেষে আমরা সবগুলো ধাপের যে ফলাফল এ 4 নং 6 নং এবং 7 নং এই 3টি ধাপের ফলাফলকে কানেক্টর দ্বারা সংযুক্ত করে দিব। এই যে কানেক্টর দ্বারা আমরা সংযুক্ত করে দিব এবং সর্বশেষ ধাপ হলো এন্ড, এই ধাপটি হলো সর্বশেষ ধাপ। আমরা 8 নং ধাপে প্রোগ্রাম শেষ করি, এই বক্তব্যটি লিখে দিব। এই ছিল আমাদের গ নং প্রশ্ন, যেখানে আমাদেরকে অ্যালগরিদম লিখতে বলা হয়েছে, কিন্তু ফ্লো চার্ট দেখে দেখে আমরা অ্যালগরিদম লিখেছি। তাহলে 8 নং দাগ প্রোগ্রাম শেষ করি। এবার আমরা আসবো সি প্রোগ্রাম। এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। এই সিরিজ বা এই ধারার সর্বশেষ পদ কত সেটি আমাকে জানাও। প্রোগ্রাম এমন একটি মেসেজ দিয়ে আমাকে জিজ্ঞেস করবে। তখন পরীক্ষার প্রশ্নেই দেওয়া আছে, এখানে সিরিজের ভ্যালু 7 দেওয়া হয়েছে। যদি 7 দেওয়া হয় তখন ফলাফল হিসেবে আমাদেরকে ডিসপ্লে করবে সাম অফ দ্য সিরিজ 28, অর্থাৎ কোনো একটা ধারার যোগফল যদি শেষ পদ যদি 7 দেওয়া হয় তখন যোগফল হিসেবে 28 আসবে। এখন আমরা দেখেছি যে ক্যালকুলেটরের মাধ্যমে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7
অর্থাৎ এমন একটি সিরিজ যে সিরিজ বা যে ধারার প্রতি পদে এক এক করে মান বৃদ্ধি পেয়েছে এবং এই ধারার সর্বশেষ পদ যদি 7 হয়, তখন 1-এর সাথে 7 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা যখন যোগ করা হবে তখন যোগফল 28 হবে, যেটি আমাদের এখানে ফলাফল হিসেবে দেয়া আছে। তাহলে এটি সমান্তর দ্বারা এবং এখানে প্রতিবার এক করে করে মান বেড়ে যাচ্ছে, এটির জন্য আমাদেরকে সি প্রোগ্রাম লিখতে হবে। সিম্পল ম্যাথ একেবারেই তোমরা জানো, প্রোগ্রামের শুরুতে আমরা ইনক্লুড stdio.h এই লাইনটি লিখি। এই লাইনটির মাধ্যমে মূলত স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এই ফাইলটিকে আমরা সংযুক্ত করি। সংযুক্ত করা ইংরেজি হলো ইনক্লুড। আর এর আগে আমরা একটা হ্যাশ প্রতীক ব্যবহার করি, এটাকে হ্যাশ প্রি প্রসেসিভ ডিরেক্টর বলা হয়। এর মাধ্যমে আমরা ইনক্লুড করি প্রোগ্রাম রিলেটেড যে ফাংশনগুলো ব্যবহার করা হবে সেই ফাংশনগুলোর প্রোটোটাইপ বা কার্যবিধি বর্ণিত আছে যে ফাইল, সেই ফাইলটিকে আমরা শুরুতে ইনক্লুড করি। সি প্রোগ্রামিংয়ের যখন উইন্ডোতে যাবে বা সি প্রোগ্রামিং যখন কম্পাইলার ওপেন করবে তখন তুমি দেখবে std দিয়ে অনেকগুলো ফাইল আছে। একটা ফাইলের নাম stdio.h, যেটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের রিলেটেড ফাংশনগুলোর কার্যবিধি বা প্রোটোটাইপ ধারণ করে। তাই শুরুতে আমাদের লাইন হলো হ্যাশ ইনক্লুড stdio.h। ভেরি সিম্পল, তুমি শুধুই মনে রাখো যে শুরুতে একটি ফাইল সংযুক্ত করতে হবে, সংযুক্ত করার নামই হলো ইনক্লুড, এবং এর আগে সব সময় আমাদেরকে হ্যাশ প্রতীক ব্যবহার করতে হয়। আর যে ফাইলটিকে ইনক্লুড করব তাকে আমরা এরকম লেস দেন, গ্রেটার দেন বা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখব। প্রোগ্রামিংয়ের সেকেন্ড লাইন হলো মেইন ফাংশন ডিক্লেয়ার করা। তোমরা জানো যে মেইন হলো প্রোগ্রামিংয়ের একটি অত্যাবশ্যকীয় ফাংশন, যে ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশন কাজই করতে পারে না। মেইন ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট এবং মেইন ফাংশনের পরে হয় একটি সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো প্রোগ্রামটি লেখা হবে, সবশেষে এই রেড কালার সেকেন্ড ব্র্যাকেট এটি ক্লোজ হয়ে যাবে। প্রোগ্রামের চতুর্থ লাইন হলো এই প্রোগ্রামের জন্য যে চলকগুলো প্রয়োজন সেই চলকগুলোর নাম ডাটা টাইপ সহ ডিক্লেয়ার করা। আমাদের এখানে আই একটি চলক বা ভেরিয়েবল, তাতে ধারার প্রথম পদ 1 থাকবে। এস একটি চলক, এস এর মধ্যে রাখা হবে যোগফল। এন একটি চলক বা ভেরিয়েবল, এন এর মধ্যে রাখা হবে শেষ পদের মান। তাহলে এই তিনটি চলক আমরা ডিক্লেয়ার করেছি এবং এই তিনটি চলকের মধ্যে পূর্ণ সংখ্যা টাইপের মান রাখা হবে, সেটি আমরা নিশ্চয়ন করেছি ইন্টিজার কিওয়ার্ড দ্বারা। তাহলে ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। ডাটা টাইপ যখন ইন্টিজার হয় তখন চলকগুলোতে পূর্ণ সংখ্যা টাইপের মান সংরক্ষণ করা যায়। এখন মান সংরক্ষণ করার আগে আমাদেরকে একটি মেসেজ দিয়ে বলতে হবে আমরা কি চাই। আমরা প্রিন্টএফ এই ফাংশন এর মাধ্যমে স্ক্রিনে বা আউটপুট স্ক্রিনে যে কোনো ফলাফল, যে কোনো মেসেজ, যে কোনো স্টেটমেন্টকে আমরা প্রিন্ট করি। আমাদের বক্তব্য হিসেবে এখন আমরা যে লাইনটি প্রিন্ট করব সেটি হলো এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, অর্থাৎ এই সিরিজের শেষ পদ কত সেটি আমাকে জানাও বা সেটি প্রবেশ করাও। এটি একটি মেসেজ। এই মেসেজটা যখন আউটপুট স্ক্রিনে দেখা যাবে তখন যিনি এই প্রোগ্রামটি রান করবেন বা প্রোগ্রামটি চালাবেন তিনি বুঝতে পারবেন যে আমাকে এন এর মান দিতে বলা হচ্ছে, অথবা এই সিরিজ একটা সিরিজ সেখানে ব্যবহার করা হয়েছে, সেই ধারার সর্বশেষ মান কত তাকে আমাদেরকে জানাতে বলা হচ্ছে। এবার মান গ্রহণ করার জন্য সি প্রোগ্রামিংয়ে যে ফাংশন ব্যবহার করা হয় তার নাম হলো স্ক্যানএফ ফাংশন বা স্ক্যান। স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্স হলো এর মধ্যে %d থাকবে। %d-কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। আমরা ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে আমাদের বেসিক ভিডিওতে বলেছি, তোমরা সেটি দেখে আসতে পারো। সি প্রোগ্রামিংয়ের যে বেসিক যে ভিডিওগুলো দিয়েছি সেখানে ফরম্যাট স্পেসিফায়ার কাকে বলে, কত প্রকার ও কী কী, কোন প্রকার ডেটা টাইপের জন্য কেমন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহৃত হয় সেটি আমরা বলেছি। তাহলে ইন্টিজার টাইপের যে চলক, সে চলককে প্রোগ্রাম বা সে চলকের মানকে প্রোগ্রাম রিসিভ করে বা গ্রহণ করে %d এই ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে সে শনাক্ত করতে পারে, আর স্ক্যানএফের মাধ্যমে সে মানটিকে গ্রহণ করে, আর এটিকে বলা হয় m%n বা অ্যাড্রেস অফ n। আমরা যার মান নিচ্ছি সে হলো সিরিজের সর্বশেষ মান, তাকে আমরা n এর মধ্যে রাখবো, তাই অ্যাড্রেস অফ n এই লাইনটি লেখা আছে, শেষে সেমিকোলন দিতে হবে। তাহলে স্ক্যানএফ %d ডাবল কোটেশন উইদিন কমা অ্যাড্রেস অফ n। এবার আমরা n এর মান যদি পেয়ে যাই, সিরিজের শেষ পদের মান যদি আমরা পেয়ে যাই, যোগফল নির্ণয় করার জন্য ফর লুপ ব্যবহার করে আমাদেরকে কয়েকটি স্টেটমেন্ট লিখতে হবে। তো ফর লুপ আমরা ইতিমধ্যে বেশ কবার আলোচনা করেছি। সি প্রোগ্রামিংয়ে যখন কোনো একটি কাজ বা কোনো একটি ফাংশনের কাজকে নির্দিষ্ট শর্তে না পৌঁছা পর্যন্ত পুনরাবৃত্তিমূলকভাবে সম্পাদন করার প্রয়োজন পড়ে,
তখন আমরা লুপ ব্যবহার করি। এক ধরনের লুপের নাম হলো ফর লুপ। ফর লুপের স্ট্রাকচার বা সিনট্যাক্স কেমন? ফর লুপের শুরুতেই একটি প্রারম্ভিক ভেরিয়েবল থাকে, সেই স্টার্টিং ভেরিয়েবল হলো আই। আই এর মধ্যে সিরিজের প্রথম পদ যেটি থাকবে সেটি বোঝায়। তাহলে আই ইকুয়ালটা আমরা 1 লিখেছি, কারণ আমরা দেখেছিলাম যে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যাকে যোগ করলে যোগফল 28 পাওয়া যায়। তাহলে ধারার প্রথম পদ হবে 1, তাই আই ইকুয়াল টু 1 লেখা হয়েছে। আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 7, আই এর মান বাড়বে প্রতিবার। বেড়ে বেড়ে কার সমান হবে? এন এর সমান হবে, অর্থাৎ সর্বশেষ পদ হলো 7। আই এর মান প্রতিবার এক এক করে বাড়বে, বাড়তে বাড়তে 7 ইজ ইকুয়াল টু 7 হবে। এই যে প্রতিপদে মান এক করে বৃদ্ধি, সেটিকে প্রোগ্রামিংয়ের ভাষায় আই ইকুয়াল টু আই প্লাস 1 লেখা হয়, এটি হলো ইনক্রিমেন্ট। তাহলে ফর আই ইকুয়াল টু 1 প্রারম্ভিক মান, আই লেস অর ইকুয়াল এন শর্ত, যতক্ষণ পর্যন্ত আই এর মান এন এর মানের সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপ বডিতে একটি কাজ করতে বলা হবে, সেই কাজটি সে সম্পাদন করবে, সেটি হলো এস ইকুয়াল টু এস প্লাস আই। এটি দ্বারা মূলত যোগফল নির্ণয় করা হয়। শুরুতেই এস এর মান 0 আছে, শুরুতে আই এর মান 1 আছে, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, সেটি প্রথম পদকে নির্দেশ করে। এই লুপ বডি একবার এক্সিকিউট করার পর প্রোগ্রাম আবার কাউন্টার ভেরিয়েবলের মান 1 বৃদ্ধি করে দেয়। আই এর মান ছিল 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়ে যাবে। 2 হওয়ার পর এই শর্তটি আবার যাচাই হয় 2 ইজ লেস দেন এন কিনা, অর্থাৎ এন এর মান কিন্তু আমরা 7 দিয়েছি, আর আই এর মান 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়েছে। 2 ইজ লেস দেন অর ইকুয়াল টু 7, অর্থাৎ 2 এন এর তুলনায় বা 7 এর তুলনায় সমান অথবা ছোট যে কোনো একটি কনফার্ম হয়েছে। তখন আবারও এই যোগফল নির্ণয়ের কাজ এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, এই কাজটি চলতে থাকবে। এভাবে যতক্ষণ পর্যন্ত আই এর মান একবারে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে এবং 7 যখন হবে তখনও সে পিছনে এস এর সাথে আই এর নতুন মানটাকে যুক্ত করবে, যুক্ত করে যোগফলটা এস এর মধ্যে রেখে দিবে। আবার আই এর মান যখন 1 বাড়ানো হবে তখন সর্বশেষ পরের ধাপে 7 প্লাস 1 ইকুয়াল টু 8 হবে, তখন এই জায়গায় যখন 8 বসানো হবে 8 ইজ লেস দেন 7, তখন কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে আর লুপ বডির মধ্যে প্রবেশ না করে এখানে সর্বশেষ যে যোগফল পাওয়া গিয়েছে সেটি প্রিন্ট করবে। সেটি প্রিন্ট করার সিনট্যাক্স হলো আবারও প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। এই লাইনটি আমাদের প্রশ্নেই দেওয়া আছে, সাম অফ দ্য সিরিজ, এরপর কোলন দিয়ে %d, s। কেন লিখেছি আমরা? এই সিরিজের এই জায়গায় ফলাফল হিসেবে 28 দেখাচ্ছিল, আসলে %d কমা দিয়ে যখন 7s লেখা হবে তখন s এর মান হিসেবে 28কে পাওয়া যাবে। 28কে সে %d দ্বারা শনাক্তকরণ করতে পারবে যদি এই সিরিজের সর্বশেষ মান 7 হয়ে থাকে। তো এই ছিল আমাদের সি প্রোগ্রাম। সবশেষে আমরা সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করে দিচ্ছি। এর মাধ্যমে আমরা এই প্রোগ্রামটি সমাধান করলাম। আমি তোমাদেরকে বলি, যদি তোমরা চাও যে আমরা এই বিষয়টি সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে ফলাফলটা দেখতে, তাহলে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমেও তোমাদেরকে ফলাফলটি দেখানো যাবে। প্রোগ্রাম কোডিংটি সি প্রোগ্রামিং উইন্ডোতে আমি আগেই লিখে রেখেছি, শুধুমাত্র তোমাদেরকে সি প্রোগ্রামিং উইন্ডোতে কোড লিখে সেটির ফলাফল যখন প্রিন্ট করা হয় তখন কেমনটা দেখায় তা দেখাচ্ছি। ইনক্লুড stdio.h মেইন ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে ইন্টিজার দিয়ে 3টি ভেরিয়েবল আই, s ইকুয়াল টু 0। s এর মান কিন্তু শুরুতে 0 রাখা হয়, কারণ শুরুতে কোনো যোগফল পাওয়া যায় না। তারপর আমরা মেসেজ প্রিন্ট করব, এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, সেই মেসেজটি প্রিন্ট করব। এরপর আমরা %d ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে অ্যাড্রেস অফ n এর মাধ্যমে n চলকের মধ্যে এই প্রশ্নের উত্তরে যে মানটি দেওয়া হবে সেটি রাখবো, সেটি হলো মূলত 7, কারণ আমাদের লাস্ট টার্ম হিসেবে তারা 7 দিয়েছে। ফর লুপের মাধ্যমে যখন কার্যক্রমটি সম্পাদন হবে, সবশেষে যখন লুপ ব্রেক হয়ে যাবে তখন সাম অফ দ্য সিরিজ ইজ %d, s, এই জায়গায় সিরিজের যে চূড়ান্ত যোগফল সেটি দেখাবে যদি আমরা %d দিয়ে একটি ইন্টিজার টাইপের মানকে শো করতে বলি এবং সেই ভেরিয়েবলের মানটি হলো s এর মান। তখন আমরা প্রোগ্রামটি রান করে দেখব যে যদি আমরা ইনপুট হিসেবে মান আমরা 7 দিয়ে থাকি তখন আমাদেরকে কি ফলাফল দেখাবে। যেমন এখানে লেখা আসছে এন্টার দ্য নাম্বার অফ দ্য সিরিজ, লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। এই লাস্ট নাম্বার হিসেবে যদি আমরা ইনপুট 7 দিই তখন ফলাফল হিসেবে ডিসপ্লে করবে সাম অফ দ্য সিরিজ ইজ 28। তাহলে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করলে যোগফল 28 হয়। কিন্তু এই জায়গায় যদি আমরা 7-এর পরিবর্তে 8 লিখি তখন কিন্তু ফলাফল হিসেবে 28 ডিসপ্লে করবে না। এই জায়গায় কি আসছে? এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। এখানে যদি আমরা 8 লিখি তখন কিন্তু 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল
36 দেখাবে। 36 কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া নেই, প্রশ্নের মধ্যে লেখা আছে এন্টার দ্য লাস্ট টার্ম অফ দ্য সিরিজ, সেখানে ওরা ইনপুট হিসেবে 7 দিয়েছে এবং সাম অফ দ্য সিরিজ ইজ দিয়ে ওরা 28 দেখিয়েছে, যেটি প্রথম 7টি পদের যোগফল। এভাবে আমরা সি প্রোগ্রামিং উইন্ডোর মাধ্যমেও যে কোনো একটি প্রোগ্রামকে লিখে ফলাফল হিসেবে তার আউটপুট দেখতে পারি। ধন্যবাদ সবাইকে এই পর্বে অংশগ্রহণ করার জন্য। পুরো প্রোগ্রামটি স্ক্রিনশট নেওয়ার জন্য আবারও আমি এখানে দিয়েছি। আমরা ফিরবো আরেকটি সমাধান নিয়ে খুব শীঘ্রই।